রামনগর ঘাট থেকে পলাশীর দূরত্ব বেশ খানিকটা দূর হলেও নদীপথে যাওয়া বেশ মজাদার। রামনগর ঘাটে নৌকা ভিড়তেই জনে জনে লোক নৌকায় ভিড় করে বসে। তারপর জলের কলকল শব্দ আর নদীর ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে নৌকা এগিয়ে যায় গন্তব্যের দিকে। আমিও সেই পথেরই পথিক। গাড়ি ঘোড়ার কোলাহল থেকে দূরে এই নদীপথে অফিসে যাওয়া বেশ আরামদায়ক। ব্যাগ থেকে ফ্লাস্কটা বের করে চা ঢাললাম। পাশে একজন মাঝবয়সী ভদ্রলোক বসেছিলেন। তাকে উদ্দেশ্য করে বললাম, চলবে নাকি? না ধন্যবাদ। তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছে? পলাশীর নন্দপুর গ্রামে। আরে আমিও তো ওখানেই যাচ্ছি, রোজই তো নৌকায় যাতায়াত করি, আপনাকে তো দেখিনি কখনো। আপনি পলাশীর নন্দপুরে সরকারি ডাক বিভাগের একজন কর্মচারী, তাহা আমার ইতিপূর্বেই জানা। তবে আমি যে কাজে যাচ্ছি সে একটা বিশেষ কাজ। আমার ব্যাপারে লোকটা এত কিছু জানে তা দেখে খুব অবাক হলাম। বললাম, আশ্চর্য, আপনি জানলেন কি করে যে আমি সরকারি ডাক বিভাগে কাজ করি? আপনার পোশাকের ধরন বলে দিচ্ছে আপনি একজন সরকারি কর্মচারী, এবং আপনার জামার হাতে যে কালো কালির দাগ লেগে আছে এতে বোঝা যাচ্ছে আপনি টাইপরাইটারে কাজ করেন। এমন কালির দাগ শুধুমাত্র টাইপরাইটার ব্যবহার করার সময় লাগে কিনা বাকিটা অনুমান। আমি বেশ অবাক হলাম। বললাম, আরে বাহ, আপনি তো গোয়েন্দা মনে হচ্ছে। লোকটা হেসে বলল, গোয়েন্দা? বলতে পারেন। রিটায়ার্ড ডিটেকটিভ অভিরূপ সামন্ত। তবে আমি এখন একটু অন্যরকম সত্যের সন্ধান করি। কিরকম সত্য? আমি ভূতের সন্ধান করি। ভূত? ও আচ্ছা, ভূত বলতে আপনি অতীতকে বোঝাচ্ছেন, মানে ঐতিহাসিক জিনিসপত্র বা ঘটনাসমূহ? না, আমি ভূতকেই বোঝাচ্ছি। ভূত, ঘোস্ট, ড্রাকুলা, অশরীরী। বলেন কি মশাই, আজকালকার যুগে এসব হয় নাকি? প্রায় 114 প্রকার ভূত পেয়ে যাবেন মশাই আপনি এই বাংলায়। প্রেত, পিশাচ, ডাকিনী, হাকিনী, শাকচুন্নি, নিশি, মামদো, মেছো, আরও কত কি। তবে এখনো অবধি একটাও প্রত্যক্ষ করিনি। আমি আপনাকে ভূত প্রত্যক্ষ করাতে পারি, যদি আপনি আগ্রহী হন তাহলে। ঠিক আছে, আমিও দেখতে চাই। নন্দপুরের উত্তর দিকের মেসটায় উঠেছি আমি। আজ সন্ধ্যায় আসুন তাহলে। সেদিনের আলাপ অতটাই। তারপর অফিসের কাজ সেরে সন্ধ্যের দিকে গিয়ে উপস্থিত হলাম অভিরূপ সামন্তের মেসে। অভিরূপ সামন্ত বেশ খুশি মনে বললেন, আরে আসুন আসুন আসুন। তারপর আমাকে চেয়ারের ওপর বসতে দিলেন। বললেন, চা চলবে তো? হ্যাঁ, হলে তো বেশ ভালোই। অভিরূপ সামন্ত চা আনতে চলে গেলেন। আমি লক্ষ্য করলাম তার দেওয়ালে কাঠের তক্তায় রাখা কতগুলো ফাঁকা কাচের বোতল সারি সারিভাবে সাজানো। অভিরূপবাবু চা নিয়ে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই কাঁচের ফাঁকা বোতলগুলো কিসের? ওই এক একটা কাঁচের বোতলে এক একটা ভূত বন্দি আছে। বলেন কি মশাই, কাঁচের বোতলে ভূত বন্দি আছে? আমার তো হাসি পাচ্ছে। দেখবেন না কি মশাই? একটু চমকে উঠে বললাম, না মানে হ্যাঁ। ভূতেদের মধ্যে সবচেয়ে বলশালী হচ্ছে ব্রহ্মদত্ত। আজ আমি আপনাকে ব্রহ্মদত্তই দেখাবো। অভিরূপবাবু আমার হাতে একটা মালা দিলেন, যার নিচের দিকে ছোট্ট একটি নীল পাথর লাগানো। এই মালাটা আপনি উঁচু করে ধরে থাকবেন। যতক্ষণ এই মালার পাথরটা দুলবে ততক্ষণ সব কিছু ঠিক থাকবে। আর যদি পাথরটা দুলতে দুলতে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওই সর্বনাশ হয়ে যাবে। আপনি কোনোভাবেই এই মালাটা ছাড়বেন না যেন। আচ্ছা। তারপর অভিরূপবাবু মালাটা আমার হাতে দিলেন। তারপর কাঠের তক্তার ওপর দিয়ে একটা বোতল হাতে নিয়ে চোখ বন্ধ করে এক মনে কি জানি মন্ত্র পড়তে থাকলেন।
আমি লক্ষ্য করলাম যে তার হাতের মালাটা আস্তে আস্তে নড়ে উঠল। তারপর অভিরূপবাবু মন্ত্র পড়া বন্ধ করে বোতলের মুখটা খুলে দিলেন, আর বোতলের ভেতর দিয়ে ধোঁয়ার মতো বেরিয়ে এলো একটা ব্রহ্মদৈত্য। এমন হতবাক করা ঘটনা আগে কখনো দেখিনি। নিজের অজান্তেই হাত থেকে মালাটা পড়ে গেল। এ কি করলেন আপনি? তারপর চোখের নিমেষেই ব্রহ্মদৈত্যটা ধোঁয়ার মতো দক্ষিণের জানলা দিয়ে বেরিয়ে গেল। এ কি করলেন মশাই? ব্রহ্মদৈত্যরা যে মুক্ত হয়ে গেল। আমি আসলে বুঝতে পারিনি। এবার কি হবে? আমাদেরকে যেভাবেই হোক ওই ব্রহ্মদৈত্যটাকে আবার এই বোতলে বন্দি করতে হবে। কিন্তু সে বন্দি হবে কিভাবে? সে তো হাওয়ার মতো উবে গেল। তাকে কিভাবে বন্দি করতে হয় সে আমার জানা। অভিরূপবাবু সামনের ড্রয়ার থেকে দুটি জিনিস বের করে বললেন, এটি হলো ঘোস্ট ডিটেক্টর। এখানে 5টি লাইট আছে। ভূত আমাদের আশেপাশে আসলে এই ডিটেক্টর লাল বাতি দেখিয়ে আমাদের সতর্ক করে দেবে। আর এই নিন, 20 ডেসিবেলের থেকে কম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শব্দ এই যন্ত্রের সাহায্যে শুনতে পারবেন। এবার চলুন। আমি আর অভিরূপবাবু জঙ্গলের দিকে গেলাম। অভিরূপবাবু তার হাতের ঘোস্ট ডিটেক্টরটা বারবার লক্ষ্য করতে থাকলেন। আমিও ওই যন্ত্রটা দিয়ে শব্দ শোনার চেষ্টা করছি। হঠাৎ অভিরূপবাবু দাঁড়িয়ে গেলেন। আমি বললাম, কি হলো? ডিটেক্টরে 5টা লাইট, অর্থাৎ ব্রহ্মদৈত্যটা আশেপাশেই আছে। আমার হাতের যন্ত্রটায় একটা আওয়াজ শুনতে পেলাম, ঠিক মন্ত্র পড়ার মতো শব্দ। কে জানি এক নিঃশ্বাসে কতগুলো শব্দ উচ্চারণ করে চলেছে। অভিরূপবাবু বললেন, সাবধান, শয়তান ব্রহ্মদৈত্যটা আশেপাশেই আছে বলে মনে হচ্ছে। আর তারপরই আমাদের ঠিক পাশে মড়মড় করে একটা গাছের ডাল ভেঙে পড়ল। আমরা ভয়ে পিছিয়ে এলাম। অভিরূপবাবু পকেট থেকে সেই লকেটটা বের করে সামনে ধরলেন। তারপর মন্ত্র উচ্চারণ শুরু করলেন। লকেটটা দুলতে থাকলো। সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ শোনা গেল। তারপর হঠাৎ আমাদের পায়ের তলার মাটিটা কাঁপতে থাকলো। পিছনে ঘুরে দেখি একটা বড় গাছের গুড়ি আমাদের দিকে গড়িয়ে গড়িয়ে আসছে। পালান পালান অভিরূপবাবু, পালান! অভিরূপবাবু আর আমি প্রাণপণে ছুটতে থাকলাম, জোরে জোরে। গাছের গুড়িটা আমাদের পিছন পিছন গড়িয়ে আসছে। ছুটতে ছুটতে সামনে পুকুরের পাশে একটা বট গাছে চোখ পড়লো। সেই বট গাছটার পিছনে গিয়ে দুজনে দাঁড়িয়ে পড়লাম। গাছের গুড়িটা গিয়ে সোজা সেই বট গাছের সঙ্গে ধাক্কা খেলো। এক ঝাঁক পাখি গাছ থেকে উড়ে গেল। আমরা দুজনে বট গাছের নিচে হাঁপাতে লাগলাম। অভিরূপবাবু, আপনি ঠিক আছেন তো? অভিরূপবাবু বলল, এটা ওই ব্রহ্মদৈত্যটার কাজ। ও আমাদের প্রাণে মারার পুরো চেষ্টা করবে। এখন এখন উপায়? ওকে বশ করতে গেলে ওই লকেটটা লাগবে, যেটা এখন আমার কাছে নেই। যেখানে গাছের গুড়িটা গড়িয়ে আসছিল ওখানে পড়ে গেছে। ওখান থেকে আনতে হবে। কি বলছেন? ওখানে গেলে ও কি আমাদেরকে আস্ত ছাড়বে? উপায় একটা আছে। ওরা আগুনে ভয় পায়। আমাদেরকে একটা কাঠে আগুন জ্বালিয়ে নিয়ে যেতে হবে। চলুন, জঙ্গলের ভিতর দিকে চলুন, কাঠ জোগাড় করি। আমরা জঙ্গলের ভিতর থেকে কাঠ নিয়ে আসলাম। তারপর আগুন জ্বেলে 2টো মশাল তৈরি করলাম। অভিরূপবাবু বললেন, শুনুন, ওই ব্রহ্মদৈত্যটা আমাদেরকে মারার চেষ্টা করবে, কিন্তু আগুনের সামনে আসবে না। আর আমরা সেই সুযোগে ওই লকেটটা নিয়ে নেব। লকেটটা একবার আমার হাতে আসলেই
ওই ব্রহ্মদৈত্যটাকে জব্দ করে ফেলব। আমি আর অভিরূপবাবু হাতে মশাল নিয়ে ওই দিকে যেতে থাকলাম। জায়গাটা এখন পুরোপুরি নিস্তব্ধ। মনে হচ্ছে ওই শয়তানটা কোথাও ক্ষোভ পেতে রয়েছে, গেলেই থাবা মারবে। অভিরূপবাবু ডিটেক্টরে দেখে বললেন, শয়তানটা মনে হয় আশেপাশেই আছে। কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম লকেটটা পড়ে আছে। নিচু হয়ে তুলতে যাব, এমন সময় দুটো হাত এসে আমাকে ধরে একেবারে উপরের দিকে টেনে নিয়ে গেল। আমি চিল্লাতে থাকলাম, বাঁচাও, আ আ বাঁচাও, বাঁচাও। এই সময় অভিরূপবাবু লকেটটা তুলে নিয়ে মন্ত্র পড়া শুরু করেছে। ব্রহ্মদৈত্যটা আমাকে টেনে নিয়ে একেবারে গাছের মগ ডালে গিয়ে বসলো। কি বিশাল চেহারা! বাঁচান, বাঁচান, অভিরূপবাবু বাঁচান। ভেবেছিলাম আর বাঁচবো না। ব্রহ্মদৈত্যটা বীভৎসভাবে হাসতে থাকলো, আর তারপর হঠাৎ ব্রহ্মদৈত্যটা একটা বিশাল আর্তনাদ করে ধোঁয়ার মতো কোথায় মিলিয়ে যেতে থাকলো। অভিরূপবাবু নিচে হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মদৈত্যটা ধোঁয়ার মতো আবার সেই বোতলের মধ্যে ঢুকে গেল। আমি গাছ থেকে নিচে নেমে আসলাম। ইয়েস, আমরা পেরেছি। আমি বোতলটার দিকে তাকালাম, দেখলাম আগের মতোই ফাঁকা দেখাচ্ছে। আমি বললাম, না, আর ভূত দেখে কাজ নেই, ঢের হয়েছে। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। ধন্যবাদ।